তো হচ্ছে যে এনসিপি এবং জামায়াতে ইসলামী আসলে নির্বাচন চায় না, সেজন্য যত রাজনৈতিক কার্যক্রমই আপনারা করেন না, এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনারা নির্বাচন চান না। প্লিজ আমি একটু আগে আপনাকে বলে নিই, আমার জায়গাটাকে একটু আমি বলে নিই, আপনারা প্লিজ এটা বলে না যে আমরা নির্বাচন চাই, আগে হানা ভোট দেন, আগে স্থানীয় সরকার নির্বাচন দেন, এটা বলে না। মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না, এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন যে আসলে জাতীয় নির্বাচন যেটা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন, এটা আপনারা চান না কেন? আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি যে যদি নির্বাচিত হই। জি, আর কিন্তু কথা হচ্ছে যে আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না। আমি রুলস রেগুলেশন আমার পার্টি আমি জানি না নির্বাচন চাই না এটা কখনো বলছে কিনা। আমরা তো কয়েকটা পূর্ব শর্ত আছে, আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার অভ্যুত্থানটা দরকার ছিল না। আমরা বলছি নিয়মে কিছু পরিবর্তন করেন, আমরা নিয়মে পরিবর্তন করতে বলছি, যত দ্রুত নিয়মের পরিবর্তনে আপনারা একমত হবেন তত দ্রুত নির্বাচনটা হবে। আমরা সেই কথা বলি। আমরা যখন হচ্ছে আপনি ধরেন হচ্ছে বিএনপি 31 দফার মধ্যে পরপর 2বার প্রধানমন্ত্রী হবে, আমি এটা কয়েকবার করছিলাম পরপর 2বার। আমি খুবই নিজেও বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে যেতাম। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে এটা ছিল না। সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন 31 দফা তৈরি করলো 2022 সাল কি 23 সালে, তখন ছিল হচ্ছে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, এই বিষয়টাই ছিল। কিন্তু যখন হচ্ছে আপনার ঐক্যমত কমিশনের আলোচনা এগুলো বিএনপি সেখানে পল্টে নিল। বিএনপি বললো না হচ্ছে পরপর 2বার। এইটা নিয়ে মোট 4টা মিটিং হলো, তারপরে গিয়ে বিএনপি একমত হলো। 4 দিন নষ্ট করা হলো, 4টা মিটিং এর জন্য 2 সপ্তাহ নষ্ট হলো। আপনার এরপরে হচ্ছে এনসিসি হবে না। আমি সংস্কারের প্রসঙ্গে একটু আসি, আপনি এইটাও একটু বললেন। আপনারা একটা দাবি করলেন, অদ্ভুত দাবি, যে বিচার করে যেতে হবে, কারণ বিএনপি আসলে বিচার করবে না। বিএনপি হচ্ছে আওয়ামী লীগ দিয়ে সবচেয়ে বেশি সাফার দল, তারা বিচার করবে না এবং এই বিচার এই সরকার না করলে আর কেউ করবে না, এরকম একটা দাবি করে আপনারা নির্বাচন যেতে চাইলেন। জি খালেদ ভাই, বিএনপি সবচাইতে সাফার দল, এটা আমি আপনি সবাই স্বীকার করি। আর তৃণমূল থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য এবং হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকায় এলাকায় শেল্টার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে? এনসিপিও কিছু কিছু নিচ্ছে। এনসিপির কাছে যারা আসতেছে তারা এনসিপিও নিচ্ছে। আপনার আমি তালিকা দিব না এনসিপি কোন কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের সুবিধা দিচ্ছে, আপনি চাইলে আমি আপনাকে দিব না। হতে পারে এনসিপি তো আওয়ামী লীগ দ্বারা সবচাইতে দল। আমি যেটা আপনাকে বলতেছি, বিএনপি কিন্তু আওয়ামী লীগ দ্বারা সবচাইতে নির্যাতিত দল, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির আগ্রহ ছিল না। বিএনপি চাই না, এখনো বলতেছে না। দল নিষিদ্ধের ব্যাপারে তো আরেকটা দলের আগ্রহ থাকতে পারে না। আপনাদের দলের যাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল, সেই মাহফুজ সাহেবও কিন্তু প্রথম থেকে বলছিলেন আওয়ামী লীগ যেভাবে জামাতকে ডিল করছে সেভাবে আওয়ামী লীগকে ডিল করা আমাদের উচিত না। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত 3টা বড় বড় সাক্ষাৎকারে বলেছিলেন আওয়ামী লীগ তিনি নিষিদ্ধ করতে চান না। খালেদ ভাই, আমরা এখনো বলছি যে হচ্ছে আওয়ামী লীগকে জামাতকে যেভাবে ডিল করা হয়েছে, আওয়ামী লীগকে যদি একইভাবে ডিল করা হয় দেশের সহনশীলতা রাজনীতি থাকবে না। আপনার অবশ্যই বিরাট জনগোষ্ঠীকে রাজনীতি করার অধিকার দিতে হবে। যারা অপরাধের সাথে জড়িত ছিল না, অপরাধীদেরকে বিচার করতে হবে, এদেরকে আইনের আওতায় এনে আপনি হচ্ছে প্রতিটা উপজেলায়, যেমন আমার উপজেলায় ধরেন বিএনপি বলতে ছিলই না কেউ বিএনপি পরিচয় দেওয়ার জন্য তেমন একটা কোনো গোষ্ঠী, শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর একটা মিছিল হইতো, প্রতিষ্ঠা বার্ষিকীর আর কোনো প্রোগ্রাম হতো না। সেই সবাই আওয়ামী লীগ ছিল, এখন আমি সবাই এলাকা থেকে বের করে দিয়ে রাজনীতি হবে? আমার কথা হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত ছিল, আপনার প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান, প্রত্যেকটা এমপি, এগুলার মোটামুটি বিচার করলে বাংলাদেশে 10,000 বিচার হয়ে যায়। 10,000 মানুষের বিচার করলে আওয়ামী লীগ থাকে নাকি? কিন্তু সেটা তো হচ্ছে না। এদেরকে আইন 10,000 মানুষের বিচার সম্পর্কে মানে বিচারটা কি করতে হবে, সম্পন্ন করতে হবে, শুরু করতে হবে, কি করতে হবে? না মামলা দিতে হবে, এটা তো কথা না। আমরা একটা অগ্রগতি দেখতে চাচ্ছি, অন্তত শেখ হাসিনা সহ কয়েকজনের রায় দেখতে চাচ্ছি। শেখ হাসিনা, আপনি কি মনে করেন যে শেখ হাসিনার পক্ষে যে মামলা হবে সে রায় দেওয়াটা 4-5 বছরের মধ্যে সম্ভব? অবশ্যই সম্ভব। কারণ শেখ হাসিনার বিচারের জন্য যেই প্রমাণগুলা দরকার তার মধ্যে অনেকগুলা প্রমাণ। আপনি অনেক বড় রাজনৈতিক নেতা, কিন্তু আমি আপনাকে আসলে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি আর দণ্ডবিধিটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনি ভাই এই জন্য তো দ্রুত ট্রাইব্যুনাল করা হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল কইরাই দ্রুত বিচার ট্রাইব্যুনাল করলেও আপনাকে তার মধ্যে সাক্ষী নিতে হবে, সাক্ষ্য প্রমাণ নিতে হবে, এবং সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের উপরেও একটা এপিলেট কোর্ট আছে, সেই এপিলেট কোর্টে গিয়ে আপনার আমি বিচার নিম্ন আমরা বলছি আমরা বলি যে হচ্ছে বিচার অগ্রগতি দেখতে চাচ্ছি, রায় দেখতে চাচ্ছি। নিম্ন আদালত থেকে রায় আসার পরে আপিল বিভাগে যাবে, হাইকোর্টে যাবে, রায় দেখতে চাচ্ছি। রায়ের জন্য তো
আচ্ছা আমার মনে হয় যে আপনাদের দলেও অনেক আইন কানুনের লোক আছে, তাদের সাথে কথা বলি। ট্রাইব্যুনাল দ্বিতীয় ট্রাইব্যুনালকে এখনো কার্যকর করে নাই। সরকারের আমরা যে অনীহা অনিচ্ছা দেখি, এটা নিয়ে তো আমরা উদ্বেগ, আমরা মানে হচ্ছে খুব আতঙ্কিত। কারণ সরকারের 2-3টা ট্রাইব্যুনাল করে বিচারগুলো তো দ্রুত করতে পারে, একটা ট্রাইব্যুনাল করে সে এরপর সেকেন্ড ট্রাইব্যুনাল করতে সেটাকেও ভালোভাবে কার্যকর করে নাই। আমরা বলছি না যে হচ্ছে নির্বাচন হতে হবে না, নির্বাচন হওয়ার জন্য কিছু আমরা মৌলিক শর্ত দিচ্ছি। আমরা বলি নাই যে সবাই ফাঁসিতে ঝুলাই দিয়ে তারপর নির্বাচন, আমরা হচ্ছে বিচার অগ্রগতি দেখতে চাচ্ছি। আপনারা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না এখন পর্যন্ত? না, আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। সেই পরিমাণে 1 বছর হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। মানে কি আমরা এটাকে সাক্ষ্য গ্রহণের আগে মানে এখন মুশকিলটা হলো, আপনারা যখন আমি এটা বলবো যে সাক্ষ্য গ্রহণের আগে যে আইন কানুনের প্রসিডিউর লাগে, তখন আপনারা বলবেন আমরা বিপ্লবী সরকার, বিপ্লব আইন কানুন মাইনা হয় নাই। কিন্তু এখন বিচার যদি আপনি আইন কানুন মাইনা করেন, আইনের অগ্রগতি দেখতে চাচ্ছি। আপনার আওয়ামী লীগের কিছু মৌলিক বিচার ছাড়া, অগ্রগতি ছাড়া আপনি নির্বাচন দেওয়াটা প্রতারণা হবে। আমরা বলছি যে হচ্ছে সংস্কার, যে আমার নির্বাচনের জন্য যে ফিল্ড দরকার সেই ফিল্ডটা দেন। আপনি তো আমার একজন কর্মী, আমার মিছিলে আসলে দেখি যে আওয়ামী লীগ যেভাবে বাড়িতে ফিরা করে হুমকি দামকি দিত, গায়ে হাত তুলতে, এটা অহরহ করতেছে। আমি কিভাবে এই নির্বাচনে যাবো? আমি তো দেখছি পরিবেশটা একই। আমি দেখছি আমি প্রতারণা। আমার মনে হয় যে জনাব হান্নান মাসুদের বক্তব্য একদম পরিষ্কার করেছেন যে গণ অভ্যুত্থান দায়িত্ব নিতে হবে, বিএনপি বড় দল হিসেবে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে আস্থায় নিতে হবে যে তাদের নেতা কর্মীরা আমাদেরকে মানে হচ্ছে অন্যায় ভাবে আঘাত করবে না, সুন্দরভাবে আমাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে আজ পর্যন্ত। আমি একটু শেষ করি। চট্টগ্রাম সহ গোপালগঞ্জে হামলার পরে বিএনপির যেই পরিমাণ পোস্টেড নেতা কর্মী ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলা করেছে লোকজন আমাদের প্রোগ্রাম থেকে যাওয়ার পরে, তাদের বিরুদ্ধে যদি ন্যূনতম সাংগঠনিক ব্যবস্থাও বিএনপি নিত, তাদের যারা এইভাবে একবার প্রকাশ্য হুমকি দিয়ে হামলা করছে, তাহলে আমরা মনে করতাম বিএনপি চাই যে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডে শুধু একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে। আমার মনে হয় আপনার বক্তব্য একদম পরিষ্কার। কারণ এইটা নিয়ে আমি এখন জনাব ফাহাম আব্দুল সালামের কাছে যাবো। জনাব ফাহাম আব্দুল সালাম, বিচারের জন্য যে দাবি তারা করতেছেন যে একটা দৃশ্যমান অগ্রগতি, এবং তারা দাবি করতেছেন যে বিএনপি ক্ষমতা আসলে যে তাদের কোনোভাবে হেনস্থা করা হবে না, সেই রকম কোন একটা আস্থায় নেওয়া, সেটি দেখা যাচ্ছে না। বড় ক্ষমতায় আসবে তা না ভাই, সেটা বলছে নির্বাচনের পরিবেশে প্রচার প্রচারণার ক্ষেত্রে আমাদের স্বাধীন তবে কেউ এনসিপি করতে পারবে, কেউ জামাত করতে পারবে, সেই পরিবেশটা বিএনপি দিতে পারবো। শুধু এনসিপি করার কারণে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে, গায়ে হাত তোলা হচ্ছে বিএনপি কর্তৃক, যেটা আওয়ামী লীগ করতো। ওকে জনাব ফাহাম আব্দুল সালাম, দেখেন বাংলাদেশের লোকাল রাজনীতির কিছু রিয়ালিটি আছে, এটা আজকে না, এটা আপনি 1950 সালের স্মৃতি কথাতেও পাবেন। হচ্ছে কি, আপনি যদি একটা এলাকার খুব বিখ্যাত লোকের থেকে গালিগালাজ করেন কিংবা তাকে যদি কুৎসা করেন, তাহলে আপনার ফিজিক্যাল ভয় আছে। আমার কাছে সালাউদ্দিন, আমার মনে হয় যে হান্নান মাসুদ যেটা বলছিলেন যে সালাউদ্দিন সাহেবের যে ঘটনা ওটা নিয়ে বলছেন, আমার কাছে মনে হয়েছে যে বিএনপি কিন্তু এটাকে বেশ ভালোই হ্যান্ডেল করেছে। সালাউদ্দিন সাহেব কিন্তু কোনো এটাকে ঘটনা এখন যেটা ঘটছে, দ্য ওয়ে আই রিড ইট, যে জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতা তারা চাচ্ছেন যে একটা অল্টারকেশনের মধ্যে যেন যাওয়া হয়, অর্থাৎ অল্টারকেশনে গেলে তারা এটা বলতে পারে। আমার পার্সোনাল রিডিং, হান্নান মাসুদের সাথে আমি একমত নই। আমি পার্সোনালি মনে করি যে এনসিপি আলটিমেটলি ইলেকশনে নাও যেতে পারে, এবং আলটিমেটলি ইলেকশনে না গেলে তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করবে যে আমাদেরকে, আমি মনে করি না যে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে গেলে আপনাকে মেরে ফেলবে কেউ পিটায়। হাউএভার খুব ভালো না, ইট হ্যাজ ইমপ্রুভড আ লিটল ফ্রম লাস্ট ইয়ার, কিন্তু হয়তো আমরা এখনো আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা যাওয়ার কথা সেখানে যেতে পারিনি। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের রিয়ালিটি আপনাকে মানতে হবে। বাংলাদেশের রিয়ালিটি এমন না যে অস্ট্রেলিয়ার মতন যে দুজন নেতা পাশাপাশি বসে দুজনকে কুৎসা করছেন, এই জিনিসটা বাংলাদেশে হবে না। যেটা হবে না সেটা বাস্তবতার কথা, ওই অবাস্তব কথা আমি যাচ্ছি না। কিন্তু আমি মনে করি যে ইলেকশনের আগে বাংলাদেশের এই পর্যায়ে যাবে যে খুব বড় ধরনের থ্রেট থাকবে না, আমি এটা মনে করি। এই কাজটা করার দায়িত্ব হচ্ছে সরকার। ডক্টর সালাম, ইলেকশনের উপর যাওয়ার আগে হান্নান মাসুদ যে কথা বলেছেন সেই জায়গা থেকে আমি একটু আসি। উনি একটি অভিযোগ করেছেন যে বিচারের কোনো লক্ষণ, মানে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় আছেন, ধরেন শেখ হাসিনা সহ যারা আছেন, তাদের আসলে বিচারের কোনো একটা মানে লক্ষণীয় অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না, সরকার দ্বিতীয় ট্রাইব্যুনালটাকে চালু করছেন না। এইটার কি কারণ বলে আপনারা মনে করেন, যে মানে কেন সরকার এটা আসলে করতেছে না? এক, আর দুই হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এনসিপি যত সিরিয়াস,
এনসিপি যতটা নিজেদের ভুক্তভোগী মনে করে, বিএনপি তার উল্টা দিকের পথে কেন আছে? বিএনপি কেন মনে করে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ আমি করা প্রথম কোশ্চেন উত্তরটা খুব সহজ। প্রথম কোশ্চেন হচ্ছে কি, আমি এই বিষয়ে অনেকের সাথে কথা বলেছি যে মানে শেখ হাসিনার কেস কেন আগায় না। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা তদন্ত করবে এই ধরনের পুলিশ অফিসার ছিল না। কোয়াইট সিম্পলি আপনি পুলিশের লেয়ার বাই লেয়ার হচ্ছে আওয়ামী লীগের, এদেরকে যখন সরাই ফেলা হয়েছে তখন আপনি দেখবেন যে যারা বিএনপি পন্থী কিংবা আপনি হোয়াট এভার প্রফেশনাল অফিসার যারাই কি বলেন, তারা 15 বছর ধরে তদন্ত করেন। তারা সবাই ওই ওএসডি হয়েছিল 15 বছর ধরে। এখন তারা মানে আপনি প্রফেশনালি যদি 15 বছর একটা কাজ না করেন, আপনার তো কোনো প্রফেশনাল ডেভেলপমেন্ট হয় না। তারা ওই কাজটাই ভুলে গেছে। প্রথম 3-4 মাস দিস ওয়াজ অ্যান ইস্যু। তো এই কারণে তারা তদন্ত কাজ আগাতে পারেন। তো আর বাংলাদেশের আপনারা আমরা সবাই জানি যে ইনস্টিটিউশন গুলো ধ্বংস হয়ে গেছে। তো ওই কারণে আপনার প্রথম দিকে তদন্তের গতি খুবই মন্থর ছিল, এবং দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ। এই কারণে হাসিনার ব্যাপারে যেটা দৃশ্যমান অগ্রগতি সেটা দেখা যাচ্ছে। ওকে, হচ্ছে নাম্বার 1 কোশ্চেন। আর নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির এক ধরনের রিল্যাক্টেন্ট অবস্থান, আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে রাজনীতি করার ব্যাপারে বিএনপির একটা চাওয়া। না, আওয়ামী লীগকে নিষিদ্ধ, আচ্ছা আমি আপনার একটা বাস্তবতার কথা বলি। আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করেন বলে, আপনার কি মনে হয় যে এই ক্ষমতাটা একটা সরকারের থাকা উচিত কিংবা পার্লামেন্টের থাকা উচিত? আমার তো মনে হয় যে একটা পার্লামেন্টের এই ক্ষমতাটা থাকা উচিত না। আপনি তার যে কোনো ইন্ডিভিজুয়ালের বিচার করবেন, এবং এটা করতেই হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে। কিন্তু আপনি যদি অ্যাজ এ পার্টি একটা জিনিসকে ব্যান করেন, আপনার কোনো এই প্রেসিডেন্সটা ক্রিয়েট করে 15 বছর পর অন্য কোনো পার্টিকে যদি ব্যান করা হয়, আপনি এটা কোনো গ্যারান্টি দিতে পারেন? খুব বাজে প্রেসিডেন্স একটা পলিটিক্যাল পার্টি যদি আপনি ব্যান করেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি, I can guarantee this. I have met a lot of people like this. আমাদের যারা ফরেন পার্টনার এখনই তারা করছে, তখন আরো ফুল থ্রটলে করবে। যে আপনি যদি তাকে নিষিদ্ধ করেন, পরের দিনই আমেরিকা ইউ এসে বলবে যে তোমরা নিষিদ্ধ করলে, যখনই আপনার একটা IMF এর লোন লাগবে, কোনো কিছু লাগবে, বলবে যে এই নিষিদ্ধ উঠাও। এখন সমস্যাটা কি আপনি দেখেন, বিএনপি যদি তখন ওই বাটে পড়ে যদি এই নিষিদ্ধ উঠাতে চায়, এনসিপি বলবে দোষর, জামাত ইসলামী বলবে এরা হচ্ছে গিয়ে দোষর। ইটস এ বিগ প্রবলেম। এর থেকে অনেক বেটার হচ্ছে যে আপনি নিষিদ্ধ না করে তার প্রত্যেকটা লোকের বিচার করতে পারবেন। আপনি যদি প্রত্যেকটা লোকের বিচার করেন টপ লেভেলের, আওয়ামী লীগ বলে তো কোনো দল থাকবে না। আর যেটা হান্নান মাসুদ বললেন যে লোয়ার লেভেলের লোকেরা বিএনপি হয়ে যাচ্ছে, তার আগে তো উনি নিজেই বললেন যে যারা আওয়ামী লীগের লোয়ার লেভেলের অপারেটিভ, তাদেরকে তো আপনাকে রাজনীতির মধ্যে ফেরাতে হবে। তাদের তো রাজনীতি করার রাইট আছে। এখন একটা ধরেন ছোট লেভেলে আওয়ামী লীগ, দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ, যে তারা তো নাই হয়ে যাবে না। তারা হয় এনসিপিতে, নাহলে জামাতে। আমি আজকে দেখছিলাম একটা ছেলে যে আগে ছাত্রলীগ করতো, এখন শিবির হয়ে গেছে। এটি হচ্ছে কি বাংলাদেশের বাস্তবতা। এই ঘটনাটা ঘটবে, তো ওই ঘটনাটা তো আপনাকে একসেপ্ট করতেই হবে। মানে এছাড়া তার আপনার কোনো ওয়ে নাই। আপনি কি লক্ষ লক্ষ লোকের বিচার করবেন? এটা পসিবল না। লো লেভেলের যারা অপারেটিং, তারা অবশ্যই এনসিপি, বিএনপি, জামাতের সাথে ভিড়বে। মানে এই বাস্তবতা আপনি কিভাবে অগ্রাহ্য করবেন? ওকে, আচ্ছা আমরা একটু সময় বাড়িয়ে নিচ্ছি আজকে আপনাদের অনুমতি নিয়ে, যদিও অনেক মানে সময় হয়েছে। আওয়ামী লীগের 15 বছর গণতন্ত্র প্রতিষ্ঠায় ফেসিবাদ প্রতিরোধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন, কারাগারে ছিলেন, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী জনাব শহীদুল আলম। তিনি একটি জুলাই আন্দোলনের বড় যোদ্ধা। তিনি একজন, অবশ্যই ফেসবুকে তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন, একটি ইংরেজিতে লেখা, যার বাংলা অনেকটা এরকম: এই অন্তর্বর্তী সরকার আসলে অন্তর্বর্তী সরকার নয়, এটা মূলত ডানপন্থী শক্তির একটি কোয়ালিশন সরকার। আমাদের প্রশ্ন, এই যে ডানপন্থী, এইটার সাথে আপনি আসলে একমত কিনা? আবার আমরা আলতাফ পারভেজকে বলতে শুনলাম যে এই প্রথম ফেসবুকের দিকে তাকিয়ে সরকার পরিচালনার একটা সংস্কৃতি দেখলাম। আমরা দেখলাম মাহা মির্জা, যিনি এই আন্দোলনের একজন অন্যতম সংগঠক, আন্দোলনের কর্মী, তিনিও বলছেন যে কোনো একটা কথা বলতে হলে আমাদের ভয়ে ভয়ে বলতে হচ্ছে। আমরা দেখলাম ব্যারিস্টার সারা হোসেন, যিনি এই আন্দোলনের একজন অন্যতম, মানে আমি সংগঠক না বললেও প্রথম সারির একজন, তিনিও বলছেন যে ভয়ের কারণে বিচারকরা তো আছেই, সমস্ত অঙ্গনই ভয়ে আছে। এই অবস্থাটার জন্য আপনি কাদের দায়ী মনে করেন? আমার যেটা, মানে আমি যেটাকে আমার লাইন বলতে চাই, সেটার জন্য এই সরকারের সময় ডানপন্থীদের যে উত্থান, জনতুষ্টিবাদের যে উত্থান, তার জন্য প্রধানত দায়ী হচ্ছে এনসিপি। জনাব হান্নান মাসুদ। না, আমার মনে হয় এনসিপিকে তো দায়ী করতেই পারেন, সবাই যেভাবে দায়ী করে আপনিও দায়ী করতে পারেন, তবে আমি মনে করি না। বাট শহীদুল ভাই
সারাফের সাথে আমি একমত হতে পারি না, তবে বাকিদের কথার সাথে আমি একমত। এই বিষয়টা আমরাও ফিল করতেছি, আমরাও দেখতেছি, এবং এটা থেকে সরকার আসলে হচ্ছে, আমার মনে হয় আমার জায়গা থেকে সরকার আসলে কতটুকু নির্বাচনের দিকে আগাতে চাচ্ছে সেটা সরকারের বিষয়টাও প্রশ্নবোধক চিহ্ন রেখে গেলাম। কারণ সরকার যে পরিবেশটা তৈরি করার দরকার একটা নির্বাচনের জন্য বা হচ্ছে সকলকে সমান সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সরকার সেটা পারছে না। এটা না পারলেও হয়তো শেষমেশ সরকারে এই সরকার অধীনে কোনো নির্বাচন হয় কিনা বা নির্বাচন করতে পারে না সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে। এটাই আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার পার্টির কোনো অভিমত নয়, আমার নিজ থেকে নিজের ফিলিংস থেকে বলতেছি। গত 1 বছরে সরকারকে অবশ্যই একটা পরিবেশ তৈরি করা দরকার। আপনি দরকার ছিল যাতে করে সকল দল একটা সেফ ফিল করে, যে সাদাবাজির কথা বলেন, দখলবাজির কথা বলেন, এগুলো নিয়ে আমরা বিএনপিকে অনেক কথা বলতে পারি। বাট এটাতে বিএনপির যদি হচ্ছে 60% বা 70% দায়ী হয়, সরকার তো বাকি 30% দায়ী নিতে হবে। সরকারে বসে আছে, সরকারের নাকে চলে যায়, মানুষ আপনা করে চলে যায়। হান্নান মাসুদ, এটা আসলে মানে আপনারা যখন কথা বলেন তখন কি আসলে এইটা মনে রাখেন 4 জন লোককে ছাড়াতে চলে গেলেন, মুসলেকাদের নিয়ে আসলেন, এই প্রেসিডেন্স গুলি তো আপনারা তৈরি করলেন হান্নান মাসুদ, সারা বাংলাদেশের সবার নেতা আপনারা, এই প্রেসিডেন্স আপনারা তৈরি করলেন। আপনাদের অন্য নেতারা অন্য প্রেসিডেন্স তৈরি করলো বললে আবার আপনারা রাগ হয়ে যান, কিন্তু করলেন তো এগুলি আপনারা। আপনার কথাটা কেটে আসছে, আমরা বুঝতে পারিনি। হান্নান মাসুদ, আপনার সাথে কিন্তু আমি একমত। আপনি আমাকে একটু বলছেন যে আপনারা কিন্তু রাজনৈতিক দল না করলেও আমাদের সবার নেতা, কিন্তু আপনারা একটা গণঅভ্যুত্থান নেতা, কিন্তু আপনারা কি প্রেসিডেন্স তৈরি করলেন? কয়েকদিন আগে তো আপনি নিজেই থানায় গিয়ে 4 জন লোককে ছুটিয়ে নিয়ে আসছেন মুচলেকা দিয়ে, যারা অন্য একটা জায়গায় চাঁদাবাজি করতে গেছিল। দেখেন যে হচ্ছে এই বিষয়টা নিয়ে অলরেডি আমার পার্টির পক্ষ থেকে আমাকে শোকজ করা হয়েছিল, ইয়া থেকে করা হয়েছিল, এটা রিপ্লাই দেয়া এবং হচ্ছে সবকিছু একটা তদন্ত হয়ে এটা বের হয়ে আসছে। আমি সেখানে ওদেরকে ছাড়াতে যাই নাই, আমাকে সেখানে প্রশাসনের কাছ থেকে হেল্প চাওয়া হয়েছিল। সেখানে নিচে শিক্ষার্থীরা ভিড় করছিল, শিক্ষার্থী বলতে হচ্ছে তাদের বিভিন্ন সমর্থকরা, যেখানে তারা এটা হ্যান্ডেল করতে পারছিল না, হ্যান্ডেলের সুবিধাটা আমাকে ডাকছিল। এবং সেখানে যাওয়ার পরে আমি কেন এটা বিচ্ছিন্ন ঘটনা জানেন? আপনি পুরো হাতিয়াতে আপনি এখন সবচেয়ে বড়, আমি এটাকে কি বলবো, সবচেয়ে বড় মাতবর কাজী। আপনি অনেক বিচার করেন, আপনার কাছে অনেক লোক আসে, আমি এটা পজিটিভ অর্থে বলতেছি, কিন্তু মাতবর কোনো খারাপ শব্দ না। আপনি এটা করতেছেন, কিন্তু আপনার সাথে পরামর্শ করে টিএনও, আপনার সাথে টিএনও 2 বেলা পরামর্শ করে, অথবা আপনি টিএনওকে 2 বেলা ফোন করেন, এটা কি মিথ্যা? এটা মিথ্যা। কারণ ইউনো আছে, যারা আছে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমি মনে হয় গত 3 মাসে 2 বার কথা বলছি কিনা সন্দেহ আছে ওনার সাথে। এবং হচ্ছে বিচারের কথা বলেন, ভাইয়া বলেন, আমি আজ পর্যন্ত একটা বিচার সালিশ করি নাই আমি নিজে ব্যক্তিগত ভাবে। এবং হচ্ছে এটা আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, অনেক কথাই আপনাদের কাছে যাই এবং আমি স্পষ্ট। তার মানে এগুলি মিথ্যা, তাই তো? ইউনো বলেন, ইউনোর সাথে আমার গত 3 মাসে 2 বার কথা হয়েছে হয়তো, বা সর্বোচ্চ গেলে, এর বাইরে না। আর সরকারি অন্য কর্মকর্তাদের সঙ্গে এবং সরকারি অন্য কর্মকর্তাদের সাথেও আমার তেমন কোনো কথা হয় না। আপনি এটা নিয়ে নিজের পক্ষ থেকে ঠিকানা টিভি থেকে বা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমি মেইনলি যাদের সাথে কথা বলি হচ্ছে উপর লেভেলের যারা থাকেন, যেমন ধরেন হচ্ছে আপনার আমার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলা নিয়ে আমি অনেক বেশি দৌড়াই, তাদের সাথে একটু কথা হয়। উপরের লেভেল বলতে প্রশাসনিক যেমন না ডিসিএসপি ও না, আমি এটা হচ্ছে কাদের সাথে কথা হয় আমি বলছি যে হচ্ছে আমার এই যে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের ইয়ার সাথে কথা, সচিব বা উপদেষ্টা, তাদের সাথে কথা বলি। আপনি সচিব বা উপদেষ্টার সঙ্গে আপনি কথা বলেন, ঠিক আছে। আমি এইবার বুঝতে পারতেছি, কারণ আপনার বিরুদ্ধে যে অভিযোগ যে সেইটা হচ্ছে যে আপনি সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলেন, তা আমি ভেবে নিয়েছিলাম যে আপনি ডিসিএসপির সাথে কথা বলেন। পরিষ্কার করলেন যে আপনি আসলে সচিব পর্যায়ের লোকদের সাথে কথা বলেন, সচিব, চিফ ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে। অভ্যুত্থান পরবর্তী যারা হচ্ছে আপনার আমাদের মানে উপদেষ্টারাই আমাদেরকে ওন করবে, এর বাইরে কেউ ওন করার কথা না। এবং আমার যখন হচ্ছে আমার দ্বীপের অনেকগুলো ইস্যু নিয়ে আমাকে কথা বলতে হয়, ফেরি নিয়ে আমি, এবং হচ্ছে নদী ভাঙ্গন নিয়ে একটা বড় প্রজেক্ট আমি ওনার সাথে কথা বলে নিয়েছি। এই প্রক্রিয়াগুলো নিয়ে ওনারা ছাড়া ওনাদের সাথে কথা না বলে এটা আদায় করা সম্ভব না আর কি। ওকে, আমি জনাব ফাহাম আব্দুল সালাম, আমি আপনার কাছ থেকে একটু মূল্যায়নের জায়গা থেকে একটু জানতে চাইবো, যেহেতু এটা শেষ প্রসঙ্গ। আচ্ছা খালেদ ভাই, আমি এখানে আরেকটা কথা, আমি আসবো আবার আবার আসবো আপনার কাছে শেষ পর্যন্ত আসবো। আপনি তখন এটা মনে রাখেন, একটু বলেন, কারণ এটা আমরা শেষ প্রসঙ্গ। আমি এই প্রশ্ন করতে চাই যে জুলাই আন্দোলনের নেতাদের দল এনসিপি দেশ জুড়ে পদযাত্রা করেছে, গোপালগঞ্জটা বাদ দিলে তার আগে 32টা জেলা পর্যন্ত আমি যতটুকু দেখেছি তাদের এই পদযাত্রা নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল, অনেক জায়গায় অনেকে তাদেরকে স্বাগত জানিয়েছেন। আপনার পর্যবেক্ষণ কি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যে
পদযাত্রা করেছে, মানুষের কাছে গিয়েছে, কাঁঠাল ভেঙে খেয়েছে, নদীতে লাফ দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে অনেক সাধারণ জনগণ তাদেরকে অনেক ভালোবাসাও তারা পেয়েছে। এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আর হচ্ছে একটা ফ্যান্টাস্টিক কাজ। আর এই মূল্যায়নটা যদি আপনি একটু করেন যে নতুন রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ে আরেকটা ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা বা আওয়ামী লীগের পুনর্বাসন, সেটা পিআর সিস্টেমের মাধ্যমে হোক, অন্যভাবে হোক। খোদ অন্তর্বর্তী সরকার প্রধান দেশকে একটা যুদ্ধ অবস্থার সাথে তুলনা করছেন, ফেসিবাদীরা ষড়যন্ত্র করছে বলে মনে করছেন। এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এই দুইটা প্রসঙ্গে যদি একটু আপনি বলতেন। প্রথমত আমি হচ্ছে গিয়ে এনসিপির খুব বড় শুভাকাঙ্ক্ষী, কারণ এনসিপির যত নেতা প্রত্যেকে আমার ছোট ভাই, এবং আমি তাদের প্রতি ডিপ গ্র্যাটিটিউড আছে। কারণ আমরা শেখ হাসিনার যেই জুলুম এখান থেকে বের হওয়ার জন্য আমার এই ছোট ভাইরা এই দেশকে নেতৃত্ব দিয়েছে। আই ক্যানট ফরগেট দ্যাট এভার ইন মাই লাইফ। সো আই হ্যাভ ডিপ গ্র্যাটিটিউড। এবং তারা যে কাজটা করছে এটাই রাইট ওয়ে। মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে গিয়ে বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে এই কাজ করব, আমি আপনার এই প্রবলেম সলভ করব, যেটা এনসিপির মধ্যে আমার কাছে মনে হয়, আমি একটু সমালোচনার ভাগে বলছি, বাট দিস ইজ দ্য রিয়ালিটি উই মাস্ট ডিল উইথ, যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সাধারণ মানুষের সময় খুব খারাপ যাচ্ছে। এখানে 1/3 অফ আওয়ার ইউথ তারা বেকার, তাদের প্রবলেম গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আনফর্চুনেটলি এনসিপির যত রেটরিক সব হচ্ছে সংস্কার কেন্দ্রিক এবং পিপলের সাথে কোনো যোগাযোগ নাই। বাংলাদেশের মানুষের প্রধান সংকট এই সময় আমার কাছে মনে হয়েছে যে ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ইকোনমিক প্রবলেম। এখন এই দুই প্রবলেম আমাদের পলিটিক্যাল সংকটের চাইতে অনেক বড় প্রবলেম, কারণ ভবিষ্যতে এগুলোর স্নোবল এফেক্ট হতে পারে। আমাদের এখন মানুষের কি সমস্যা, এই সমস্যার সমাধান কিভাবে করা যায় ওই দিকে নজর দেওয়া উচিত। এবং আমি আশা করবো যে এনসিপি নেতারা যখন যাবেন তারা তাদের যে কনস্টিটুয়েন্সি তারা বলবেন, কিন্তু তারা যেই কাজটা করছেন দিস ইজ দ্য রাইট থিং, ওখানেই যাওয়া উচিত, সাধারণ মানুষের সাথে যোগাযোগ করা উচিত এবং তাদেরকে বলা উচিত যে আমরা ক্ষমতায় গেলে কি করব। আপনার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে কি যে ফ্যাসিবাদ মানে ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে কিনা? ষড়যন্ত্র